আচ্ছা, আজকে ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটার নাম রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। রিপ্রোডাকশন বলতে বা অর্গানিজমসের যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হয় যে কোনো অর্গানিজমসের, সেটা হলো যে সেই অর্গানিজম রিপ্রোডাকশনে অ্যাবল হবে বা রিপ্রোডাকশন করতে পারবে। তো ফার্স্ট অফ অল, রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন একটা বায়োলজিক্যাল প্রসেস যেটার থ্রু প্রত্যেকটা লিভিং অর্গানিজমস ঠিক তার মতোই দেখতে সিমিলার অর্গানিজমস তৈরি করতে পারবে। তো এই তৈরি করার কি দরকার বা এই রিপ্রোডাকশনের কেন দরকার? কারণ প্রত্যেকটা স্পিসিসের যে ইন্ডিভিজুয়াল, সেটা একটা টাইম বাদে এক্সটিংক্ট হয়ে যাবে। তো স্পিসিসটার বা তাদের রেসের যে কন্টিনিউয়েশনের জন্য, সেগুলো তাদের সার্ভাইভালের জন্য কিন্তু রিপ্রোডাকশন দরকার। রিপ্রোডাকশনের জন্য কিছু বেসিক ফিচার্সের দরকার। সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, ডিএনএর রেপ্লিকেশন হওয়া মাস্ট। ডিএনএর রেপ্লিকেশন হলে সেক্ষেত্রে সেলের ডিভিশন হওয়াও দরকার। সেল ডিভিশন এক্ষেত্রে মাইটোসিস হতে পারে, অথবা মাইটোসিস এবং মিওসিস একত্রে হতে পারে। তার 3 নম্বরে যেটা, ফর্মেশন অফ রিপ্রোডাক্টিভ সাম বডিজ, কিছু রিপ্রোডাক্টিভ বডি বা কিছু রিপ্রোডাক্টিভ ইউনিট তৈরি হওয়ার দরকার। আর ওই রিপ্রোডাক্টিভ ইউনিটগুলো থেকে অফস্প্রিং ডেভেলপমেন্টের দরকার। এগুলো কিছু বেসিক ফিচার্স রিপ্রোডাকশনের। এই যে রিপ্রোডাক্টিভ মেথড, মানে রিপ্রোডাকশন কি কি হতে পারে, সেটাকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে আসেক্সুয়াল অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সেক্সুয়াল। তো ফার্স্ট অফ অল আমরা আসেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্থক্যটা দেখব। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই মেল ফিমেল এরকম ডিস্টিংগুইশ করব না। মেল ফিমেল ডিস্টিংগুইশ যেরকম করবো না, তেমনিভাবে মেল ফিমেলের ফিউশনেরও কোনো দরকার নেই। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এইরকম গ্যামেটের ফিউশনের দরকার। তাই জন্য আমরা মেল ফিমেল এই টার্মগুলোকে বা এই মেল ফিমেলকে ডিস্টিংগুইশ করব। আসেক্সুয়ালের ক্ষেত্রে কি হয় না, নতুন যে ইন্ডিভিজুয়াল সেটা যে কোনো একটা সিঙ্গেল সেল থেকে বা অর্গানিজমের যে কোনো ভেজিটেটিভ বডি পার্ট থেকে সেটা ফর্মেশন হয়। কিন্তু সেক্সুয়ালের ক্ষেত্রে কোনো জাইগোটের থেকে ফর্মেশন হয়। জাইগোটটা কী করে হবে? জাইগোটের ক্ষেত্রে মেল ফিমেল দুটো গ্যামেটের ফিউশনের থ্রু জাইগোট ফর্মেশন, দেন জাইগোট থেকে কিন্তু টোটাল নিউ অর্গানিজম প্রোডাকশনটা হবে। আসেক্সুয়ালের ক্ষেত্রে নতুন যে ইন্ডিভিজুয়াল তৈরি হবে তারা জেনেটিক্যালি সিমিলার হবে টু দ্য প্যারেন্ট সেল। জেনেটিক্যালি সিমিলার এই জন্যই হবে কারণ এখানে ইউনিপ্যারেন্টাল হচ্ছে প্যারেন্ট সেলটা, তাই জন্য একেবারে নিজের মতো দেখতে একদম সিমিলার নতুন অর্গানিজম তৈরি করবে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, যে যেহেতু এখানে বোথ মেল ফিমেল দুজনেই কন্ট্রিবিউট করছে তাদের জিন, তাই জন্য এখানে জেনেটিক কম্বিনেশন হচ্ছে, আর তাই জন্য এখানে যে অফস্প্রিংটা হবে সেটা কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে না। আমরা যদি আসেক্সুয়াল ডিভিশন দেখি, আসেক্সুয়াল ডিভিশনের ক্ষেত্রে মাইটোটিক ডিভিশন, এক্ষেত্রে মাইটোটিক ডিভিশন হবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সবসময় মিওসিস ডিভিশন হবে। আসেক্সুয়ালের ক্ষেত্রে কোনো রকম সেক্স অর্গান ফর্মেশনের দরকার নেই, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মাস্ট। যদি কোনো রকম সেক্স অর্গান ফর্মেশনই না হয়, সেক্ষেত্রে এটা আর ফার্দার প্রগ্রেস করতে পারবে না। আসেক্সুয়াল ডিভিশনের জন্য রিপ্রোডাকশনের জন্য কি হয় না, কোনো রকম ভ্যারিয়াবিলিটি দেখা যায় না, তাই জন্য এটার ইভলিউশনারি ইম্পর্টেন্স কম। কেন ভ্যারিয়াবিলিটি দেখা যায় না? কারণ এখানে সিঙ্গেল সেল বা সিঙ্গেল সেল প্যারেন্ট হিসাবে কাজ করে, তাই জন্য কী হচ্ছে, ওর ক্ষেত্রে জেনেটিক রিকম্বিনেশন নেই, তাই জন্য ইভলিউশনারি যে গুরুত্ব সেটা কিন্তু এক্ষেত্রে কম। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু এক্ষেত্রে জেনেটিক ভ্যারিয়াবিলিটি এক্ষেত্রে বেশি হয়, জেনেটিক রিকম্বিনেশন বেশি, তাই জন্য ইভলিউশনারি ইম্পর্টেন্স কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অনেক বেশি। এবার আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি বুঝলাম, যে উইদাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ উইদাউট গ্যামেট ফিউশন, উইদাউট গ্যামেট ফর্মেশন, যে প্রসেসের থ্রু কোনো একটা প্যারেন্ট সেল বা প্যারেন্ট অর্গানিজম থেকে নিউ অর্গানিজম তৈরি হচ্ছে, সেটাই আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এই আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা আরেকটা নামে জানি, তার নাম অ্যাপোমিক্সিস। সায়েন্টিস্ট উইঙ্কলার প্রথম এই অ্যাপোমিক্সিস টার্মটা দেন। অ্যাপোমিক্সিস বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা মাল্টিপ্লিকেশন। কিসের মাল্টিপ্লিকেশন? সেল বা অর্গানিজমসের মাল্টিপ্লিকেশন। এক্ষেত্রে কি হয় না, যে নতুন অর্গানিজমস হচ্ছে সেটা সবসময় আইডেন্টিক্যাল হবে টু ইটস প্যারেন্ট অর্গানিজম। এরকম একটা পপুলেশন যেটা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল থেকে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ক্লোন, এবং ওই পপুলেশনের সমস্ত যে মেম্বার তাদের এক একজনকে বলা হয় র্যামেট।
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় কী করে না, স্পিসিসের মাল্টিপ্লিকেশন করে, স্পিসিসের সংখ্যা বাড়ায়, সেটাকে গুণিতক হারে বৃদ্ধি ঘটায়। এক্ষেত্রে আমি আগেও বলেছি যে ইভলিউশনারি এটাতে ইম্পর্টেন্স কম, কারণ এক্ষেত্রে জেনেটিক ভ্যারিয়েশনস কম থাকে। আর সবসময় মানা হয় যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাডভান্টেজিয়াস মানা হয়, এটাকে অনেক সুবিধাজনক মানা হয়, কারণ এটা স্টেবল হয়, ফেভারেবল যে কোনো এনভায়রনমেন্টে এটা খুব তাড়াতাড়ি মাল্টিপ্লিকেশন করতে পারে, খুব কম সময়ে করতে পারে, ইউনিপ্যারেন্টাল মানে যে কোনো একটা সেলের দরকার পড়ে, তাই জন্য কিন্তু এই রিপ্রোডাকশনটাকে অ্যাডভান্টেজিয়াস ধরা হয়। আর রেট অফ রিপ্রোডাকশন অবশ্যই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে ফাস্টার হবে, অনেক তাড়াতাড়ি হবে দ্যান সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্সে যাবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের। ফার্স্ট অফ অল যে এখানে ইউনিপ্যারেন্টাল সেল দরকার, অর্থাৎ একটাই সেল দরকার, সেই সেল থেকেই নেক্সট যে নতুন অর্গানিজম সেগুলো তৈরি হবে। গ্যামেটসের দরকার পড়ে না। সেল ডিভিশন যদি হয় তো সেটা কি হবে না, মাইটোসিস ডিভিশন। নতুন যে ইন্ডিভিজুয়ালগুলো তৈরি হবে সেগুলো একদম জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে পেরেন্টের সাথে, এখানে ভ্যারিয়াবিলিটি অনেক কম হবে, তাই জন্য মিউটেশনসও খুব রেস্ট্রিক্টেড হবে। মিউটেশনস হয় না বলে এখানে জেনেটিক রিকম্বিনেশনস নেই, এগুলো আগেই বলা হয়েছে। মাল্টিপ্লিকেশনও প্রচুর হবে এবং প্রচুর বেশি পরিমাণে মাল্টিপ্লিকেশন হবে। এছাড়াও অফস্প্রিং যেগুলো তৈরি হবে সেগুলো মাল্টিপ্লিকেশনের থ্রু লার্জ নাম্বারে তৈরি হবে। যদি আমরা প্রোটিস্টা, মোনেরান্স এদের সম্বন্ধে দেখি, প্রোটিস্টা কি আমরা জানি যে এরা ইউক্যারিওটস, আর মোনেরান্স হলো এরা প্রোক্যারিওটস, সিঙ্গেল সেল যে সমস্ত প্রোক্যারিওটস। যদি আমরা প্রোটিস্টা, মোনেরা এদের কথা ধরি, তাহলে এদের ক্ষেত্রে এই সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, এদের যে পেরেন্ট সেলগুলো সেগুলো সেল ডিভিশন করতে থাকে, সেল ডিভিশন করে কিন্তু এরা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করে। তো একমাত্র এদের কাছে রিপ্রোডাকশনের মোড হলো সেল ডিভিশন করা। যদি আমরা ফানজাই, কিছু সিম্পল প্ল্যান্ট মানে অ্যালগির ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে ওদের কিছু স্পেশাল ক্যারেক্টার মানে স্পেশাল কিছু রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকবে, সেই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলোই কিন্তু ওদের রিপ্রোডাকশন মেইনলি করবে। এই ধরনের স্পেশাল স্ট্রাকচারের মধ্যে আমরা জুস্পোরকে দেখতে পাবো। জুস্পোর একটা মাইক্রোস্কোপিক মোটাইল স্ট্রাকচার। জুস্পোর ছাড়াও আমরা কনিডিয়া, বার্ডস, জেমিউস এই ধরনের কিছু ক্যারেক্টার্স পাবো, যেটা ফার্দার আমি যখন বলবো তখন পেয়ে যাবে। কনিডিয়া পাবো আমরা পেনিসিলিয়ামে, বার্ডস হাইড্রার মধ্যে, আর জেমিউস আমরা পাবো স্পঞ্জে। এই ক্যারেক্টার্সগুলো কিন্তু রিপ্রোডাকশনে মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করবে। নেক্সট এবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্ল্যান্টে কিভাবে হচ্ছে। প্ল্যান্ট বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দুটো টাইপে হয়ে থাকে। ফার্স্ট ওয়ান অ্যাগামোস্পার্মি অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ভেজিটেটিভ প্রোপাগেশন। তো ফার্স্টে আমরা অ্যাগামোস্পার্মি কি সেটা বলবো। অ্যাগামোস্পার্মি যেটা বোঝায়, অ্যাগামোস্পার্মির মধ্যে বা এটা বলতে আমরা পরপর যা বুঝবো সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই মিওসিস ডিভিশন হবে না। তার মানে মিওসিস ডিভিশন না হওয়ার মানে এক্ষেত্রে কী হবে না, কোনো রকম গ্যামেটের ফিউশনের দরকার নেই বা হবে না। অ্যাগামোস্পার্মি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হলো এক্ষেত্রে এমব্রায়ো ফর্মেশন হবে কিন্তু উইদাউট ফার্টিলাইজেশন আর মিওটিক ডিভিশন। এক্ষেত্রে যেটা হবে সেটা সিডস ফর্মেশন, এক্ষেত্রে সিডস ফর্মেশনের দরকার নেই, এমব্রায়ো ফর্মেশন হবে, কিন্তু এমব্রায়ো ফর্মেশনে মিওসিস এবং সিনগ্যামি এই দুটো কোনোভাবেই ঘটবে না। তো অ্যাগামোস্পার্মিকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমেই আছে ডিপ্লোস্পোরি, অ্যাডভেন্টিভ এমব্রায়নি, আর 3 নম্বরে আছে অ্যাপোস্পোরি। এই ডিপ্লোস্পোরি যে কথাটা সেটা প্রথমে আমরা এটাকে দিয়ে কি বুঝছি না, এটা থ্রু আমরা একটা ডিপ্লয়েড একটা ইঙ্গিত পাচ্ছি। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্ল্যান্টের যে মেগাস্পোর মাদার সেল থাকছে, সেই মেগাস্পোর মাদার সেল কী করবে, ডাইরেক্টলি এমব্রায়ো স্যাক ফর্মেশন করে দেবে। সেই এমব্রায়ো স্যাক থাকবে 2N মানে ডিপ্লয়েড। এই এমব্রায়ো স্যাক আবার যখন করবে, এমব্রায়ো স্যাক যখন আবার ফর্মেশন করবে এমব্রায়ো, তখন কিন্তু সেই এমব্রায়ো 2N সংখ্যক হবে মানে ডিপ্লয়েড হবে। এবং এই ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোস্পোরির ক্ষেত্রেও কিন্তু কোনো রকম মিওসিস হওয়ার প্রয়োজন নেই। ডিপ্লোস্পোরিটাকে আমরা আর একটা নামে জানি, যেটার নাম ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি আমরা পরের স্লাইডে দেখব। কিছু প্ল্যান্ট যেরকম পার্থেনিয়াম, ট্যারাক্সাকাম এই ধরনের প্ল্যান্টে কিন্তু আমরা ডিপ্লোস্পোরি দেখতে পাবো। এবার আসি পার্থেনোজেনেসিস কি। পার্থেনোজেনেসিসও একটা প্রসেস যেটা ফার্টিলাইজেশনকে ইনক্লুড করে না, মানে উইদাউট ফার্টিলাইজেশন যখন হ্যাপ্লয়েড সেল তৈরি হবে ফিমেল গ্যামেটোফাইট থেকে, সেই যে প্রসেসটা সেটার নাম পার্থেনোজেনেসিস।
এই পার্থেনোজেনেসিসের জন্য শুধুমাত্র রেসপন্সিবল কে হবে? এক্সেল, মানে ফিমেল যে এক্সেল সেটাই একমাত্র কি করবে, উইদাউট ফার্টিলাইজেশন সেখান থেকে আর একটা হ্যাপ্লয়েড সেল তৈরি করে দেবে। তো পার্থেনোজেনেসিস, অ্যাপোগামি এই দুটোর কোনোটাই কিন্তু অ্যাগামোস্পার্মিতে ইনক্লুডেড নয়। পার্থেনোজেনেসিস জাস্ট বলা হয়েছে এখানে, যেহেতু ওই ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস আমরা বলছি ডিপ্লোস্পোরিকে, সেটাকে বোঝানোর জন্য। আর অ্যাপোগামি বলতে কী বোঝায়? যখন উইদাউট গ্যামেট ফিউশন, যখন প্ল্যান্ট বডি ফর্মেশন হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাপোগামি। তো এই পার্থেনোজেনেসিস আর অ্যাপোগামি দুটোই কিন্তু অ্যাগামোস্পার্মির মধ্যে ইনক্লুডেড নয়। এবার আমরা আসছি অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি অ্যাগামোস্পার্মির দ্বিতীয় টাইপস। তো অ্যাডভেন্টিভ এমব্রায়োনির ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা এক্ষেত্রেও এমব্রায়ো ফর্মেশন হবে কিন্তু উইদাউট মাইটোসিস। আর এক্ষেত্রে কী হবে না, যে কোনো ডিপ্লয়েড সেল থেকে ফর্মেশন হবে। ডিপ্লয়েড সেল বলতে এখানে ওভিউলের হয় নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে তৈরি হবে। নিউসেলাস বলতে বোঝাচ্ছে ওভিউলের যে মাঝের পোর্শন, একদম মাঝে মাঝে যে পোর্শন যেখান থেকে এমব্রায়োস একটা ফর্মেশন হচ্ছে, সেটা নিউসেলাস। আর ইন্টেগুমেন্ট মানে ওভিউলের যে পাশের যে আউটার কভারিং, সেটা ইন্টেগুমেন্ট। এক্ষেত্রে যে ডিপ্লয়েড সেলটা, সেটা কিন্তু একটা জাইগোটের মতোই বিহেভ করবে। আর অ্যাডভেন্টিভ এমব্রায়োনি যখন নিউসেলাস থেকে তৈরি হবে, তখন আমরা এক্সাম্পল হিসেবে সেরকম বলতে পারি ম্যাঙ্গিফেরার কথা, সাইট্রাসের কথা, ওকাংশিয়ার কথা। যখন ইন্টেগুমেন্ট থেকে তৈরি হবে, এরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্পিরান্থাস অস্ট্রালিসের কথা। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি এই যে টার্মটা, সেটাকে ডিসকভার করেছিলেন বিজ্ঞানী রোজেনবার্গ। এই যে মেথড, এটার ক্ষেত্রে কি হয় না, একটা স্পোরোফাইট, যে স্পোরোফাইট থাকে সেটাও ডিপ্লয়েড সেলের থাকে, সেই ডিপ্লয়েড সেল স্পোরোফাইটের থেকেই ফিমেল গ্যামেটোফাইটটাকে ডাইরেক্টলি তৈরি করে। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু কোনো রকম মিওসিস হওয়ার প্রয়োজন নেই। এই গ্যামেটোফাইটটা কিন্তু যেটা তৈরি হলো, মানে ডিপ্লয়েড যে স্পোরোফাইট থেকে যে গ্যামেটোফাইটটা তৈরি হলো, ফিমেল গ্যামেটোফাইটটা, সেটাও কিন্তু সবসময় ডিপ্লয়েড হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হেরিয়ারসিয়াম প্ল্যান্টের কথা, র্যানানকিউলাস প্ল্যান্টের কথা। এবার ভেজিটেটিভ প্রোপাগেশন। হোয়াট ইজ ভেজিটেটিভ প্রোপাগেশন? আমরা দেখলাম যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো মোড, অ্যাগামোস্পার্মি একটা দেখে ফেলেছি, অ্যাগামোস্পার্মির মধ্যে 3টে টাইপস আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাকে দেখবো, যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের আর একটা টাইপ, যেগুলো ফ্লাওয়ারিং যে সমস্ত প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্মে ঘটে থাকে। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে কী বোঝায়? এটা এক্ষেত্রে কি হয় না, প্ল্যান্টের বডির যে কোনো একটা পার্ট থেকে এই ধরনের প্রোপাগেশন বা এই ধরনের রিপ্রোডাকশনটা হয়ে থাকে। প্ল্যান্টের বডির যে পোর্শনটা এক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে হেল্প করবে, সেটাকে আমরা কি বলবো? প্রোপাগিউল। অ্যাঞ্জিওস্পার্ম, এদের ক্ষেত্রে কি হয় না, এগুলো তো ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই ক্ষেত্রে অনেক মানে প্ল্যান্ট বডির অনেক আর কি জায়গা আর কি এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারে। তার মধ্যে রুটস পড়ে, স্টেমস পড়ে, লিভস, এগুলো কিন্তু সবই আলাদা আলাদাভাবে ভেজিটেটিভ প্রোপাগেশনে হেল্প করতে পারে। জেনারেলি ভেজিটেটিভ প্রোপাগেশনটাকে আমরা দুটো টাইপসে ভাগ করি, ওয়ান ইজ ন্যাচারাল অ্যান্ড দ্য আদার ইজ আর্টিফিশিয়াল। যখন আমি ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশনের কথা বলবো, ন্যাচারালের মধ্যে এক্ষেত্রে কী বোঝাচ্ছে, এই টেকনিকের থ্রু যখন প্ল্যান্ট বডির মধ্যে কোনো একটা প্রোপাগিউল তৈরি হবে, সেটা ম্যাচিওর করবে, প্ল্যান্ট বডি থেকে আলাদা হবে এবং সেখান থেকে নতুন কোনো প্ল্যান্ট তৈরি হবে। এই যে প্রসেসটা, সেটা হলো ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন। এই ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে। থ্রু রুটস হতে পারে, থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেমস হতে পারে, থ্রু ক্রিপার্স, থ্রু লিভস। আচ্ছা, ন্যাচারালি যে সমস্ত ভেজিটেটিভ প্রোপাগেশন হয়, তার মধ্যে ফার্স্টে আমরা পড়ব রুটস দিয়ে কিভাবে এই প্রোপাগেশন হয়ে থাকে। রুটসের থ্রু যে সমস্ত মডিফাইড টিউবেরাস রুটস থাকে, যেরকম রাঙা আলুর ক্ষেত্রে আমরা বলে থাকি, রাঙা আলুর সায়েন্টিফিক নেম ইপোমিয়া, সুইট পোট্যাটো, ডালিয়া, টিনোস্পোরা, এগুলোও কিন্তু যখন আমরা মাটিতে আর কি এগুলোকে প্ল্যান্টেড করা হয়, এগুলোও কিন্তু ভেজিটেটিভলি বাই রুটস এগুলো তৈরি করে নতুন প্ল্যান্টস। এছাড়াও কিছু কিছু প্ল্যান্ট আছে, তারা অ্যাডভেন্টিশিয়াস বার্ডসকে কিন্তু ডেভেলপ করে। অ্যাডভেন্টিশিয়াস বার্ডস তৈরি হয় ওদের অর্ডিনারি রুট থেকে। এরকম কিছু প্ল্যান্টের নাম পপিউলাস, গুয়াভা, মুরায়া, এরা ওই অ্যাডভেন্টিশিয়াস বার্ডসের থ্রু কী করে না, রিপ্রোডাকশন কমপ্লিট করে। এটা গেল রুটসের কথা। এবার আমরা আসবো আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে কিছু আমরা মডিফিকেশনস পাই। তার মধ্যে প্রথম মডিফিকেশন হলো রাইজোমস।
রাইজোমের যে স্ট্রাকচারটা সেটা আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে সচরাচর দেখে থাকি। এই স্ট্রাকচারের যেটা রাইজোম কনস্টিটিউট করে কী কী নিয়ে, তাহলে অ্যাডভেন্টিশিয়াস রুটস, যদি স্ট্রাকচারটার দিকে তাকানো হয় তাহলে এখানে অ্যাডভেন্টিশিয়াস রুটস, বার্ডস, নোডস, ইন্টারনোডস এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। আর এটা কীরকম একটা থিকেন্ড স্ট্রাকচার, তাই তো? তো এখান থেকে যে অ্যাডভেন্টিশিয়াস রুটসগুলো আমরা দেখছি এগুলোই কিন্তু ফার্দার ভেজিটেটিভ রিপ্রোডাকশনে হেল্প করে। এক্সাম্পল হিসেবে দেখে আমরা বুঝতে পারছি জিঞ্জার যেরকম একটা এক্সাম্পল, তাছাড়াও টারমেরিক, লোটাস এগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেমের এক্সাম্পল। আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যেই চলছে এগুলো কিন্তু সব মডিফিকেশনস। প্রথম মডিফিকেশন আমরা পেলাম রাইজোম, দ্য নেক্সট মডিফিকেশন ইজ বাল্ব। বাল্বের মধ্যে আমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, ওপরে একটা স্ট্রাকচার, নিচে একটা স্ট্রাকচার। বাল্ব অ্যাকচুয়ালি বোঝায় এক্ষেত্রে মাঝে একটা স্টেম থাকবে এবং স্টেমটাকে ঘিরে সমস্ত লিভসগুলো কনসেন্ট্রিক ম্যানারে এগুলো কিন্তু অ্যারেঞ্জড থাকবে সার্কেল করে। এই যে লিভসগুলো থাকছে এই লিভসগুলো উইথ স্টোরড ফুড থাকবে, যেগুলোকে আমরা ফুড হিসাবে ইউজ করব। তো এক্সাম্পল ওপরেরটা দেখেই বোঝা যাচ্ছে যে ওপরেরটা অনিয়ন, নিচেরটা গার্লিক, ঠিক আছে? তো এগুলো কিন্তু সমস্ত বাল্বসের এক্সাম্পল। নেক্সট আমরা আসছি টিউবার। টিউবারের যে ছবিটা আমরা যদি দেখি, রুটসের একদম শেষ দিক থেকে এখানে কি হয়েছে না তৈরি হয়েছে একটা গোল মতো একটা জিনিস, এবং সেখান থেকে অক্সিলিয়ারি বার্ড তৈরি হয়েছে, যে অক্সিলিয়ারি বার্ডগুলো ফার্দার ওগুলো নিউ শুট তৈরি করবে এবং সেখান থেকে নতুন একটা প্ল্যান্ট তৈরি হবে। তো টিউবারের ক্ষেত্রে কি হচ্ছে, টিউবারের এক্সাম্পল হিসেবে আমরা পাচ্ছি পোটাটোকে, হেলিয়ান্থাসকে, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ সাকার। সাকারের ক্ষেত্রে এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে স্ট্রাকচারে যে ওল্ড একটা স্ট্রাকচার, সেখান থেকে একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়েছে, যে নতুন স্ট্রাকচারটা অলরেডি এখান থেকে নতুন প্ল্যান্ট ফর্ম করে দিয়েছে, আর একটা স্ট্রাকচারও কিন্তু নিউ সাকার তৈরি করে দিয়েছে। তো সাকারের বডি থেকেও এরকমভাবে ওল্ড সাকার, নিউ সাকার, এরকমভাবে ওল্ড সাকার থেকে নিউ সাকার ভেজিটেটিভ প্রোপাগেশনের থ্রুই তৈরি হবে, যেটার এক্সাম্পল আমরা পাবো মিন্ট, ক্রাইস্যান্থেমাম, এই সমস্ত প্ল্যান্টে। এবার আসছি ক্রিপার। ক্রিপার বেসিক্যালি দেখতে পাওয়া যায় এই সমস্ত যে সমস্ত প্ল্যান্টে, সেগুলো বেসিক্যালি খুব দুর্বল প্ল্যান্ট হয়, সেগুলো কাউকে আর একটা সাপোর্ট পেয়ে ওগুলো আর কি ওপরে উঠতে চায় বা বড় হতে চায়। এই ধরনের প্ল্যান্টগুলোকে বলা হয় ক্রিপার্স, যেগুলো সাহায্যে আর কি বড় হয়। তো এই ধরনের যে সমস্ত ক্রিপিং স্টেম থাকে সেগুলো কি করে, সেগুলো ওদের যে এরিয়াল শুটসটা থাকে সেটার কিছু মডিফিকেশনস করে। তো আমরা এখন আপাতত কয়েকটা মডিফিকেশনস দেখব ক্রিপার্সের। ফার্স্টে আছে রানার। রানারের ক্ষেত্রে কি হয় না, ওদের যে এরিয়াল শ্যুটটা থাকে, যেটা আর একটা মানে মেইন যে প্ল্যান্ট সেখান থেকে বেরোচ্ছে, সেই শ্যুটটা কি করে না একদম সমান্তরালে গিয়ে ওখান থেকে আর একটা নতুন করে স্টেম ওরা ফর্ম করে। এরকম এক্সাম্পল আমরা পাবো অক্সালিসের ক্ষেত্রে, সেন্টেলার ক্ষেত্রে। স্টোলনের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এরিয়াল শ্যুটটা মেইন প্ল্যান্টের বডি থেকে বেরিয়ে ওটা বক্রাকার একটুখানি হাফ সার্কেল মতো করে গিয়ে আর একটা নতুন প্ল্যান্টের বডি ফর্ম করবে। এক্সাম্পল আমরা পাবো এক্ষেত্রে স্ট্রবেরিকে, ভ্যালিসনেরিয়াকে। নেক্সট ওয়ান ইজ অফসেট। অফসেটের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে মেইন প্ল্যান্ট বডি বা মেইন প্ল্যান্ট বডি যে এরিয়াল শুটস, সেখানে নোডস আর ইন্টারনোডস থাকছে, সেই নোডস আর ইন্টারনোডসের যে লেন্থটা সেটা খুব কম হয়, এগুলো খুব ফ্লেশি হয়। তো এটাকে এই জন্য অফসেট বলা হয়। অফসেটের এক্সাম্পলে আমরা পাবো পিস্টিয়া, ওয়াটার হায়াসিন্থ, এগুলো। আর লাস্ট ওয়ান ইজ এরিয়াল স্টেম। এরিয়াল স্টেম মেইনলি ওপাংশিয়াতে পাওয়া যায়, এগুলো কিন্তু সবই ক্রিপার্সের মডিফিকেশন। এই ক্রিপার্সও কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশনে হেল্প করে থাকে। লাস্ট ওয়ান ইজ লিভস। আমরা অলরেডি রুট দেখে ফেলেছি, স্টেম দেখে ফেলেছি, ক্রিপার। এবার লিভস কী করে, লিভস কিছু কিছু পাতার ক্ষেত্রে ওদের পাতার একদম কিনারার দিকে কী হয় না, অ্যাডভেন্টিশিয়াস বার্ডস তৈরি হয়। এই অ্যাডভেন্টিশিয়াস বার্ডসগুলো যখন ম্যাচিওর করে ওগুলো পড়ে যায় এবং সয়েল থেকে নতুন করে প্ল্যান্ট তৈরি হয়। তো এরকমভাবে লিভসগুলো কিন্তু রিপ্রোডিউস করে। এক্সাম্পল হিসেবে আমরা ব্রায়োফাইলামের কথা বলতে পারি, বেগোনিয়ার কথা বলতে পারি, এগুলো কিন্তু সমস্ত লিভসের থ্রুই ভেজিটেটিভ প্রোপাগেশন দেখায়। এছাড়াও কিছু কিছু এক্সাম্পল, তার মধ্যে কালাঞ্চই প্ল্যান্ট, ও কী করে, ওর যে লিভসের যে ফুল একদম লিভ ব্লেডটা সেটাই কিন্তু রিজেনারেট করে নিউ প্ল্যান্ট হিসাবে। আবার কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, একদম লিভসের যে মেইন অ্যাক্সিসটা থাকে সেখান থেকে অক্সিলিয়ারি কিছু বার্ডস তৈরি হয়, যেগুলোকে বলা হয় বুলবিল। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অক্সালিসের কথা, এছাড়া ডেন্টারিয়ার কথা, এক্সেট্রা।
এছাড়াও কিছু ফ্লেশি বার্ড তৈরি হয় অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে, সেগুলোর নাম টুরিয়ন্স। এক্সাম্পল হিসেবে আমরা আট্রিকোলারিয়া, পোটামোজেটন এই সমস্ত প্ল্যান্টসের কথা এক্ষেত্রে বলতে পারি। এবার আমরা আসবো আর্টিফিশিয়ালি কীভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন হয় সেটার মধ্যে। আমরা অলরেডি দেখে নিয়েছি যে ন্যাচারালি কীভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে। ন্যাচারালি হচ্ছে যে প্ল্যান্টের ডিফারেন্ট টাইপস যে সমস্ত অর্গান আছে সেগুলো সেখানে পার্টিসিপেট করছে, সেগুলো ন্যাচারালি হচ্ছে। কিন্তু এখন যেটা হবে সেটা আর্টিফিশিয়ালি আমরা কিভাবে তৈরি করি। তো যারা গার্ডেনার, যারা হর্টিকালচারিস্ট, তারা কি করে না, এই মেথডগুলো বেসিক্যালি তারা ইকোনমিক প্রোডাকশনের জন্য ইউজ করে থাকে। এখানে সব যে মেথডগুলো সেগুলো কি করা হয়, এগুলো সমস্তগুলোই কনস্টিটিউট হয় আর্টিফিশিয়াল মিনসের জন্য। আর্টিফিশিয়াল মিনসের থ্রু কীভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন হবে সেইটার জন্য। যে ভেজিটেটিভ প্রোপাগেশন এক্ষেত্রে হয়ে থাকে আর্টিফিশিয়ালি, তার যে মোডগুলো, মানে কী কী মোড, মানে কী কী এক্ষেত্রে প্রসেস ইউজ করা হয়, সেগুলো যথাক্রমে কাটিং, গ্রাফটিং, লেয়ারিং অ্যান্ড মাইক্রো প্রোপাগেশন। এবার প্রত্যেকটা প্রসেস আমরা পরপর দেখব। ফার্স্ট অফ অল কাটিং। তো কাটিং কি হবে না, এটা হলো একদম ফার্স্ট স্টেপ এই আর্টিফিশিয়ালি করার। হর্টিকালচার প্র্যাকটিসের ক্ষেত্রে কি করা হয় না, প্রথমে যেই পোর্শনটাকে করতে হবে, মানে রুট, স্টেম বা লিভ যেটাকে ইউজ করা হবে প্রোপাগেশনের জন্য ভেজিটেটিভলি, সেটাকে আগে কেটে নেওয়া হবে অবভিয়াসলি। তো কি করা হচ্ছে, যদি এক্ষেত্রে স্টেম কাটিংয়ের ক্ষেত্রে কি করা হয়, স্টেম কাটিংয়ের ক্ষেত্রে কিছু রুটিং হরমোন ইউজ করা হয়, যেগুলোর মধ্যে আছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এগুলোকে প্রপার যাতে ডেভেলপমেন্ট হয় রুটটার বা স্টেমটার, সেগুলো কিন্তু এই হরমোনগুলো কিন্তু সেক্ষেত্রে ইউজ করা হয়। যেরকম আমরা বলতে পারি সুগার কেনের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে কাটিং করা হয়। নেক্সট আসছি গ্রাফটিংয়ের ক্ষেত্রে। গ্রাফটিং কি মোস্ট কমন মেথড ভেজিটেটিভ প্রোপাগেশনের, একদম মানে ভীষণভাবে ইউজ হয় এই মেথডটা। অনেক রকম মানে গার্ডেনাররা আর কি ভীষণভাবে এই গ্রাফটিংটাকে ইউজ করে থাকে। তো এই মেথডের ক্ষেত্রে কি হয় না, প্ল্যান্টের দুটো পোর্শনকে জোড়া লাগানো হয়, তারপরে সেটাকে বাড়তে দেওয়া হয়। তো গ্রাফটিং যে করা হয় সেটা এরকমভাবে নেওয়া হয় যাতে দুটো প্ল্যান্ট তারা একদম ক্লোজলি রিলেটেড হয়। এরকম দুটো ডাইকটিলেডেনাস প্ল্যান্ট বা মনোকটিলেডেনাস প্ল্যান্ট এরকমভাবে চুজ করা হয় যাতে তারা ক্লোজলি রিলেটেড হয়। প্ল্যান্টের যে পোর্শনটা সাপোর্ট দেবে সেই পোর্শনটাকে বলা হয় স্টক, আর যেই পোর্শনটাকে তার উপরে লাগানো হবে, যেটা অন্য প্ল্যান্ট থেকে আনা হবে, তো সেটাকে বলা হয় সিয়ন। এরকমভাবে স্টক আর সিয়নটাকে যুক্ত করে দেওয়া হয়। জেনারেলি এখানে যে স্টকটা ইউজ করা হয় দেখা হয় যাতে সে ডিজিজ আর পেস্ট রেজিস্ট্যান্ট হয়, এইটা মাথায় রেখে করা হয়। আর যে সিয়নটা ইউজ করা হয়, মানে যেটা অন্য প্ল্যান্ট থেকে নিয়ে এসে আর কি ওপরে লাগানো হচ্ছে, সেটাকে দেখা হয় সেটা মানে সেটাকে আর কি ফর পজেসিং বেটার ক্যারেক্টার্স, সেটা যাতে আরও ভালো কিছু ক্যারেক্টার্স আর কি গ্রো করাতে পারে সেই দিকে নজর রাখা হয়। তো গ্রাফটিংয়ের ক্ষেত্রে কী করা হয়, এই স্টক আর সিয়নটাকে কেটে এদেরকে একটা এমন একটা মার্ক করে কাটা হয় যাতে দুটোর ওপর মানে দুটো ঠিকঠাক আর কি ফিক্সড হতে পারে। তো এই ফিক্সেশনের জন্য ওয়াক্স ইউজ করা হয় বা ক্লে, এগুলো ইউজ করা হয়ে থাকে। এবং ফিক্সেশনের পর ওই টিস্যুগুলোকে কম্বাইন করে দেওয়ার পর ওখান থেকে নতুন প্ল্যান্ট আর কি গ্রো করে। এক্সাম্পল হিসেবে আমরা গ্রাফটেড ম্যাঙ্গো, অনেক সময় গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ইউজ করা হয়। অরেঞ্জ, এই রকম প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্রাফটিং প্রসেসটাকে ইউজ হতে দেখি। এবার ভেজিটেটিভ প্রোপাগেশনের মেরিটস কী হতে পারে, ভেজিটেটিভ প্রোপাগেশনের কী কী সুবিধা। ফার্স্ট অফ অল এখানে কি হয় না, এটা মাল্টিপ্লিকেশন করায়। মাল্টিপ্লিকেশন কার করাবে, কিছু সিডলেস প্ল্যান্টে, যে সমস্ত প্ল্যান্টের সিড দরকার নেই, যেরকম ব্যানানা, সুগার কেন, এই সমস্ত প্ল্যান্টের কি দরকার পড়ে না, সিডের কোনো দরকার পড়ে না এদের। তো এই সমস্ত যে ফলগুলো সেগুলোর ইকোনমিক ইম্পর্টেন্সের জন্য সেগুলোর মাল্টিপ্লিকেশন খুব তাড়াতাড়ি করতে পারে ভেজিটেটিভ প্রোপাগেশনের থ্রু। এছাড়া কী হয় না, এটা খুব ফাস্টেস্ট মেথড হয় রিপ্রোডাকশনের, ঠিক আছে। এখানে খুব কম সময় লাগে, খুব কম সময় খুব বেশি পরিমাণে ক্রপ প্রোডাকশন করা যায়, যেটা আমরা দেখছি যে 4 to 7 ইয়ার্স লাগে যদি আমরা ঠিকঠাক করতে পারি, বা 1 to 2 ইয়ার্সও হয়ে যায় বাই বাল্বসের থ্রু এটা। এছাড়া গ্রাফটিংয়ের থ্রু কী হয় না, ডিজায়ারেবল কিছু কোয়ালিটি আমরা এক্ষেত্রে চুজ করতে পারি, যে আমাদের ইচ্ছে মতো কিছু কোয়ালিটি, সেরকম কিছু ফ্রুট বা সেরকম কিছু ফ্লাওয়ার, সেরকম কিছু সিড এক্ষেত্রে চুজ করা হয় এবং সেই ধরনেরই ক্যারেক্টার আমরা ফার্দার পেতে পারি।
আর কি হয় না, ডিজিজ ফ্রি প্ল্যান্ট আমরা যদি চাই তাহলে আমরা কি করতে পারি না, ডিজিজ ফ্রি প্ল্যান্ট আমরা এক্ষেত্রে ওর ক্যারেক্টারিস্টিক্সটা রাখতে পারি এবং এরকমই আর কি ফার্দার আমরা প্ল্যান্ট পেতে পারি। তো এগুলো হলো সমস্ত মেরিটসের মধ্যে আমরা অবশ্যই পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন প্রচুর পরিমাণে হচ্ছে সিডলেস প্ল্যান্টের, খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এক্ষেত্রে ভালো কোয়ালিটি যেগুলো সেই কোয়ালিটি পাচ্ছি, ডিজিজ ফ্রি কোয়ালিটি সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এগুলো হলো সমস্ত মেরিটস।